তোমরা কখনো গলফ খেলা দেখেছো? যে একজন ব্যক্তি একটি ব্যাট দিয়ে, ব্যাটের মাথায় একটু বাঁকানো থাকে চাকতির মতো, একটা ব্যাট দিয়ে একটা বল মারে এবং এই বলটা অনেক উঁচুতে উঠে আস্তে আস্তে অনেক দূরে চলে যায়, অনেক দূরে গিয়ে পড়ে। এবং ওখানে একটা একটা পতাকা স্ট্যান্ড থাকে, সেই পতাকা স্ট্যান্ডের পাশে একটা গর্ত থাকে, ওই গর্তের কাছাকাছি যায় এবং যে যত কাছে দিতে পারে বা ওই গর্তের মধ্যে দিতে পারে সে সেভাবে রেজাল্ট করে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এই খেলাটাকে বলে গলফ খেলা। তুমি যদি শুধু এই বলটাকে হাত দিয়ে থ্রো করো তাহলে এত দূর দিতে পারবা না, এটা সম্ভব না। তুমি চেষ্টা করে দেখো একটা বল বা একটা ইটের টুকরা দিয়ে অনেক জোরে থ্রো করতে, সর্বোচ্চ তুমি 200 মিটার দূরে দিতে পারবা, সর্বোচ্চ, এর বেশি না। কিন্তু এই যে ব্যাট, গল্ফের ব্যাট, এই ব্যাটটা দিয়ে যদি তুমি মারো তাহলে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরেও বলটা দিতে পারবা। সো এই যে ব্যাট, এটা আসলে বলটা অনেক দূরে দিতে সাহায্য করে, মনে রেখো। ঠিক তেমনি তোমরা কখনো অলিম্পিকে কি ভার উত্তোলন এই খেলা দেখেছো? ভার উত্তোলন অর্থাৎ ডাম্বেল, এরকম মোটা মোটা ডাম্বেল উত্তোলন করার খেলা। মোটা মোটা ডাম্বেল ধরো এক এক পাশে আছে, এ পাশে আছে ধরো 500 কেজি, এ পাশেও আছে 500 কেজি। এই 500 কেজি একটা রড দিয়ে এরকম বাঁধা থাকে বা জয়েন্ট থাকে। এরপরে এই একজন শক্তিশালী ব্যক্তি, মাসলওয়ালা ব্যক্তি, এ করে কি, এই 2 হাত দিয়ে এটা ধরে উঠায়, উঠায় মাথার উপর নিয়ে যায়। এই খেলাটাকে বলা হয় ওয়েট লিফটিং, অর্থাৎ ভার উত্তোলন। তো এই খেলাটা আমরা দেখেছি। তো যদি এইটা 500 কেজি, এই ডাম্বেলটা, আর এই ডাম্বেলটা 500 কেজি, যদি এই 1000 কেজি না, তোমাকে যদি আলাদা করে শুধু ডাম্বেল দিয়ে বলতো যে 500 কেজি উপরে উঠাও, তাও তুমি বা ওই ব্যক্তি উঠাতে পারতো না। শুধুমাত্র এই যে মাঝখানে একটা ডান্ডা আছে, এই ডান্ডাটা ধরে উঠায় বলে ওই 500 500 1000 কেজি উঠাতে পারে। অর্থাৎ এই উদাহরণটা দিচ্ছি, যখন একটি অসম্ভব কাজকে সম্ভব করার প্রয়োজন হয় তখন কাজের মধ্যে এমন কিছু সাহায্যকারী বস্তু থাকে যাতে কঠিন কাজটাকে সহজ করে দেয়। তো এই যে ডাম্বেলের এই যে দণ্ড, এই মাঝখানে যে দণ্ড, এটা হলো সেই সাহায্যকারী বস্তু, সাহায্যকারী বস্তু যেটা কঠিন কাজটাকে সহজ করে দিচ্ছে। সাহায্যকারী কঠিন কাজটাকে সহজ করে দিচ্ছে। আবার ঠিক এই যে গলফ খেলার ক্ষেত্রে এই যে ব্যাট বা এই চাকতি, এটা হলো সাহায্যকারী। ওই চাকতি বা ব্যাট আছে বলে ওই বলটা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরেও এই বলটা মেরে পাঠানো যায়। তাহলে হাত দিয়ে ছুড়ে না, বরং ওই ব্যাট দিয়ে বা ওই চাকতি আছে বলে ওই ব্যাট দিয়ে মেরে বলটাকে দূরে পাঠানো যায় বলে ওই ব্যাটটাকে বলা হয় সাহায্যকারী। এই সাহায্যকারীর ইংরেজিতে বলা হয় লিভার। সাহায্যকারীকে ইংরেজিতে বলা হয় লিভার। তাহলে আমরা যদি লিভার আহ লিভারের সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে বলতে পারি যে একটি অনেক কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য সাহায্যকারী হিসেবে যে কাজ করে সে হলো লিভার। তাহলে এই দুইটা উদাহরণে লিভার পেলাম। এখন এই লিভার যেভাবে কাজ করে, লিভারের যে কাজ করার প্রক্রিয়া, এটাকে বলা হয় লিভারেজ। তাহলে লিভারেজটা কি? লিভারেজটা হলো লিভার এর কাজ করার প্রক্রিয়া। লিভারের কাজ করার প্রক্রিয়া, এটাই হলো লিভারেজ। এখন এইটা আমাদের প্রাতিষ্ঠানিক জায়গায় কি কাজে লাগে, এটা তো নর্মাল উদাহরণ দিয়েছি,
কিন্তু আমরা তো প্রতিষ্ঠানের ম্যানেজার, আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি কাজে লাগে এটা যদি বুঝতে চাই, দেখো আরেকটা উদাহরণ দিই। তুমি একটি প্রতিষ্ঠানের ডেফিনেটলি ম্যানেজার। এখন তুমি প্রতিষ্ঠানের মধ্যে আছো, তোমার প্রতিষ্ঠানে ধরলাম 1 কোটি টাকা আছে, 1 crore টাকা। এখন এই 1 কোটি টাকা দিয়ে তুমি উৎপাদন করো, তুমি উৎপাদন করো আইসক্রিম, তুমি উৎপাদন করো আইসক্রিম। তো তুমি আইসক্রিম উৎপাদন করে বিক্রি করো, তোমার মূলধন হলো 1 কোটি টাকা। 1 কোটি টাকায় তুমি আমি উদাহরণের স্বার্থে ধরলাম তুমি প্রতিদিন 1 লক্ষ আইসক্রিম উৎপাদন করো, 1 লক্ষ আইসক্রিম উৎপাদন করো। তো এই 1 লক্ষ আইসক্রিম বাজারে সকালে ঢোকে এবং দুপুরের মধ্যে 12টা-1টার মধ্যে সকল আইসক্রিম বিক্রি হয়ে যায়। তার মানে দুপুরের পর থেকে রাত পর্যন্ত তোমার পণ্য আর বাজারে নাই। বাজারে মানুষ এসে খোঁজে যে ওই আইসক্রিম আছে কিনা, কিন্তু তোমার পণ্য আর নাই, তোমার পণ্য সাপ্লাই নাই। তো তুমি দেখছো যে দিনের অর্ধেক সময়ে তোমার পণ্য সব বিক্রি হয়ে যাচ্ছে, 1 লক্ষ আইসক্রিম বিক্রি হয়ে যাচ্ছে, আরো ডিমান্ড আছে। তাহলে তুমি যদি আরো 1 লক্ষ উৎপাদন করে বিক্রি করো, তাহলে কাস্টমার আছে, অর্থাৎ ডিমান্ড আছে। তাহলে তোমার এখন কি দরকার? এই 1 কোটি টাকার সাথে আরেকটু মূলধন দরকার, আর 1 কোটি টাকা, আর 1 কোটি টাকা মূলধন দরকার। যদি তোমার আর 1 কোটি টাকা মূলধন থাকে, তাহলে তুমি আরো 1 লক্ষ আইসক্রিম উৎপাদন করতে পারবা এবং 1 কোটি টাকা দিয়ে আরো 1 লক্ষ না, বরং আরো বেশি উৎপাদন করতে পারবা। কেন? কারণ আমরা জানি যত উৎপাদন বাড়ে আমাদের প্রোডাকশন কস্ট তত কমে যায়, কারণ আমাদের পরিবহনের খরচ কমে যায়, আমাদের লেবারের খরচ কমে যায়। দ্যাট মিনস আমাদের উৎপাদন যদি বাড়ে, প্রোডাকশন কস্ট পার ইউনিট অবশ্যই কমে যায়, এটা আমরা জানি। তাহলে তোমার এখন দরকার আর 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি আরো 1 লক্ষ পিস উৎপাদন করতে পারবা, যেটা দুপুরের পর থেকে তুমি বিক্রি করলে তোমার কাস্টমার আছে, ডিমান্ড আছে, সো তোমার প্রফিটটা বাড়বে। তাহলে তোমার 1 লক্ষ টাকায় যা প্রফিট হবে, 2 লক্ষ টাকায় ডেফিনেটলি তার চেয়ে অনেক বেশি প্রফিট হবে। তাহলে প্রফিট বাড়ানোর জন্য তোমার এখন কি দরকার? 1 কোটি টাকা দরকার। এখন এই 1 কোটি টাকা তুমি যদি কোনো ব্যাংক থেকে ডেপ্ট করো, ঋণ করো, কোনো ব্যাংক থেকে ঋণ করো, ঋণের মাধ্যমে নাও, বা ব্যাংক থেকে নিতে হবে এমন না, কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি তুমি ঋণের মাধ্যমে নাও, তাহলে এই টাকাটা তোমাকে হেল্প করতে পারে, এই টাকাটা তোমাকে হেল্প করতে পারে। এই 1 কোটি টাকা তোমার ওই আর 1 লাখ আইসক্রিম উৎপাদন করতে প্রয়োজন হবে এবং তোমার প্রফিট অর্জন হবে অনেক বেশি। অর্থাৎ তোমার তো লক্ষ্য সর্বোচ্চ প্রফিট অর্জন। তাহলে সেই সর্বোচ্চ প্রফিট অর্জন বা সেই কঠিন কাজটাকে অ্যাচিভ করার জন্য আমাদের এখানে সাহায্য করছে কে? কঠিন কাজটাকে অ্যাচিভ করার জন্য আমাদের এখানে সাহায্য করছে ডেপ্ট বা ঋণ। তাহলে এটা হলো আমাদের প্রতিষ্ঠানের লিভার, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের লিভার। তা লিভার কি? আমাদের প্রতিষ্ঠানের যে জিনিসটা কঠিন কাজটাকে সহজ করে দিচ্ছে। কঠিন কাজ কি? আমার মূলধন গঠন, এটা একটা কঠিন কাজ, এটা সহজ করে দিচ্ছে ডেপ বা ঋণ। তাহলে এই যে টাকাটা আমরা ঋণের মাধ্যমে নিচ্ছি 1 কোটি টাকা, এটা হলো লিভার। এই ঋণ নেয়ার যে প্রক্রিয়া, ঋণ নেয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় লিভারেজ। আমাদের প্রতিষ্ঠানে আমরা সব সময় চাই সর্বোচ্চ লাভ করতে। তো তাহলে আমরা যদি ঋণের মাধ্যমে কোনো টাকা নিয়ে আসি আমাদের প্রতিষ্ঠানে, তাহলে সেই ঋণটাকে বলা হচ্ছে লিভার এবং ওই প্রক্রিয়াটা বলছে লিভারেজ। তো এর যদি আরেকটু ব্যাখ্যা দিই, 2 ধরনের প্রতিষ্ঠান থাকে, একটা হলো লিভার্ড প্রতিষ্ঠান, একটা হলো আনলিভার্ড প্রতিষ্ঠান। দেখো, লিভার্ড আর একটা হলো আনলিভার্ড।
এখন বলো তো লিভার্ড মানে কি? লিভার্ড মানে কি? লিভার্ড ইডি পাস্ট টেন্স করা। লিভার্ড মানে কি? যেখানে ঋণ আছে, যেখানে যেখানে ঋণ বা ডেপ্টের মাধ্যমে মূলধন গঠন করা হয়েছে, যেখানে ঋণের মাধ্যমে মূলধন গঠন করা হয়েছে, যেখানে ঋণের মাধ্যমে মূলধন গঠন করা হয়েছে। আর আনলিভার্ড মানে ঋণ বাদে, ঋণ বাদে মূলধন গঠন করা হয়েছে, ঋণ বাদে মূলধন গঠন হয়েছে। এটুকু কি বুঝেছো? লিভার্ড মানে হলো ক্যাপিটাল দুই ধরনের, ক্যাপিটাল দুই ধরনের, একটা হলো লিভার্ড ক্যাপিটাল, একটা হলো আনলিভার্ড ক্যাপিটাল। লিভার্ড ক্যাপিটাল কোনটা? যেখানে ঋণ আছে, ঋণের মাধ্যমে মূলধন গঠন করা হয়েছে। আর আনলিভার্ড কোনটা? যেখানে ঋণ বাদে মূলধন গঠন করা হয়েছে। তো ঋণ বাদে মূলধন গঠন করাই যেতেই পারে। কিভাবে যেতে পারে? ধরো শেয়ার আসতে পারে এখানে, শেয়ারের মাধ্যমে মূলধন গঠন হয়, অনেক প্রতিষ্ঠান শেয়ারের মাধ্যমে মূলধন গঠন করে, তাহলে সেই মূলধনটাকে বলা হচ্ছে আনলিভার্ড মূলধন। শেয়ার আবার দুই প্রকার, একটা হলো কমন শেয়ার আর একটা হলো প্রিফার্ড শেয়ার। একটা হলো কমন শেয়ার আর একটা হলো প্রিফার্ড শেয়ার। তো এই দুই ধরনের শেয়ার আছে। তো যাই হোক, ওই আলোচনা আমাদের এখানে না, ওর জন্য আলাদা চ্যাপ্টার আছে আর শেয়ারের চ্যাপ্টার। আপাতত শুধু আমরা এইটুকু বুঝতে হবে লিভার্ড ক্যাপিটাল কি, আনলিভার্ড ক্যাপিটাল কি। লিভার্ড ক্যাপিটাল মানে যে ক্যাপিটালের মধ্যে অবশ্যই ঋণ আছে, সেটাকে বলা হয় লিভার্ড ক্যাপিটাল। আর আনলিভার্ড ক্যাপিটাল হলো যে ক্যাপিটালের মধ্যে কোনো ঋণ নাই, অন্যভাবে গঠিত হয়েছে। শেয়ারের মাধ্যমে গঠিত হতে পারে, ব্যক্তিগত টাকায় গঠিত হতে পারে, রিটাইন আর্নিংস থেকে নিয়ে গঠিত হতে পারে। তো এটা কি, এটা পরে ব্যাখ্যা করব শেয়ারের চ্যাপ্টারে গিয়ে। আপাতত আমরা এইটুকু বুঝতে হবে। এখন দেখো একটা ভিন্ন জিনিস আলোচনা করব, এটাও বেসিক এই চ্যাপ্টারের, এবং এরপরে যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেই চ্যাপ্টারেরও বেসিক এটা। সেটা হলো ধরো তোমার কাছে এই মুহূর্তে 15 লক্ষ টাকা আছে, 15 লাখ টাকা আছে তোমার কাছে। এখন তুমি ভেবেছো এই টাকা দিয়ে তুমি একটা পোল্ট্রি খামার করবা, একটা পোল্ট্রি খামার করবা। তো পোল্ট্রি খামার করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে? তোমার এখনো কিছুই নাই, শুধু টাকা আছে আর তোমার চিন্তা হয়েছে পোল্ট্রি খামার করবা। এখন আমাকে বলো, পোল্ট্রি খামার করতে হলে তোমার প্রথমে কি কিনবা? পোল্ট্রির বাচ্চা কিনবা আগে, না পোল্ট্রির খাবার কিনবা আগে, না কি করবা আগে, কোনটা কিনবা? স্যার আগে তো পোল্ট্রির বাসস্থান ঠিক করতে হবে। রাইট। তোমার আগে একটা জায়গা নির্ধারণ করতে হবে, যে জায়গায় তুমি খামার করবা সেই বাসস্থানটা নির্ধারণ করতে হবে। তারপরে সেখানে পরিষ্কার করে, তারপরে পরিচ্ছন্ন করে একটা পাঁচিল দিতে হবে, যেন পোল্ট্রির বাচ্চা বাইরে চলে না যায় বা বাইরে থেকে শিয়াল বা কোনো প্রাণী না এসে তোমার খামারের ক্ষতি করে। একটা পাঁচিল দিতে হবে বা একটা ঘেরা দিতে হবে। এরপরে তোমাকে একটা ঘর বানাতে হবে, সেই ঘর বানাতে হবে পোল্ট্রির বাচ্চাগুলো রাখার জন্য। এরপরে ওই ঘরে রাখার জন্য কিছু খাঁচা কিনতে হবে, কিছু খাঁচা কিনতে হবে, যে খাঁচায় তুমি বয়স ভেদে বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে রাখতে পারো। অর্থাৎ হয়তো এই খাঁচায় রাখবা তুমি 2 দিন, 2 ডে, 2 দিন বয়সী বাচ্চা। এই খাঁচায় রাখবা হয়তো 10 দিন বয়সী বাচ্চা। এই খাঁচায় হয়তো রাখবা 30 দিন বয়সী বাচ্চা। দ্যাট মিনস তোমার এক এক
এজের বাচ্চা, এক এক বয়সের বাচ্চায় এক এক খাঁচায় রাখতে হবে, তার মানে তোমার খাঁচা কিনতে হবে। এরপরে তোমার তাহলে আমরা কি করব, প্রথমে আমরা জায়গা নির্ধারণ করব, একটা আহ জায়গা নির্ধারণ করব, একটা ঘর বানাবো, একটা পাঁচিল দিব, এরপরে এটা হলো খাঁচা কিনবো, খাঁচা খাঁচা তৈরি করব, এরপরে এইগুলোই মূলত আমরা আগেই তৈরি করব, তারপর না পোল্ট্রির বাচ্চা কিনবো। তাহলে এই জিনিসগুলো করে যদি তোমার 15 লাখ টাকা সব খরচ হয়ে যায়, এই জিনিসগুলো করে যদি 15 লাখ টাকা খরচ হয়ে যায়, বলো তো 1 মাস পরে তুমি কত টাকা আয় করবে এখান থেকে? শুধু ঘর করেছো, খাঁচা কিনেছো, আর তুমি পাঁচিল দিয়েছো, এতেই তোমার 15 লাখ টাকা শেষ। এখন বলো 1 মাস পরে এখান থেকে তোমার আয় কত হবে? স্যার কোনো টাকাই তো আয় হবে না। কোনো উৎসই থাকবে না, তাইলে কোনো আয় হলো না, এখান থেকে কোনো আয় হচ্ছে না, কোনো আয় হচ্ছে না। হবে না। তাহলে যে খরচগুলো আয়ের সাথে সরাসরি জড়িত না, উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, এই খরচগুলোকে বলা হয় ফিক্সড কস্ট। এই খরচগুলোকে বলা হয় ফিক্সড কস্ট। যে খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, যে খরচ উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, তাকে বলে ফিক্সড কস্ট। এখন ধরো তোমার 15 লাখ টাকা শেষ, তুমি আরো তোমার আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আবার তুমি নতুন করে ব্যবসা করবা, মানে এটা করার পরে বাকি অংশটুকু করবা, তো কি করবা? এবার তুমি নিশ্চয়ই বাচ্চা কিনবা, তাই না? কি কিনবা? পোল্ট্রির বাচ্চা কিনবা, পোল্ট্রির বাচ্চা কিনবা। এইভাবে তুমি ধরো 2 দিন বয়সী, 2 দিন বয়সী এভাবে তুমি 500 বাচ্চা কিনলে, তারপরে আবার 1 সপ্তাহ পরে আবার 2 দিন বয়সী আরো 500 বাচ্চা কিনলে, এইভাবে তুমি বাচ্চা কিনেছো। এবার এদের খাওয়ার জন্য তুমি খাবার পট কিনলে, খাবার পট কিনলে, পানির পট কিনলে, দ্যাট মিনস খাবার পট। এটা ধরো তুমি আরো 100 পিস খাবার পট কিনলে। তারপরে তুমি মেডিসিন কিনবা, কারণ হলো তুমি যাতে রোগ বালাই না হয়, যাতে রোগ বালাই না হয়, এই জন্য তুমি মেডিসিন কিনবা। ধরো মেডিসিন কিনলে, এই করে তোমার আরো 5 লাখ টাকা খরচ হলো। এখন এই যে পোল্ট্রির বাচ্চা কিনেছো, এই বাচ্চা 1 মাস পরে একটু বড় হলেও হবে, সুতরাং এটা বিক্রি করে তোমার উৎপাদন বেড়ে গেল বা তুমি উৎপাদন হলো। তারপরে তাহলে এই খরচটা, পোল্ট্রির বাচ্চার খরচটা, এটা তোমার ফিক্সড কস্ট না, এটা উৎপাদনের সাথে জড়িত। তারপর তুমি যদি ওদের খাবার দাও, খাবার দাও, তাহলে ওই খাবার খেয়ে ওদের ওয়েট বাড়বে, সুতরাং সেটা উৎপাদনের সাথে জড়িত। এরপরে যদি ওদের তুমি মেডিসিন দাও, তাহলে মেডিসিন দিলে কি হবে? ওদের রোগ বালাই কম হবে, অর্থাৎ মারা যাবে কম। আর মারা যদি কম যায়, তাহলে অবশ্যই উৎপাদন বেশি হবে। তাহলে এই যে ইংরেজিতে বলে বেবি চিকেন, ইংরেজিতে বলে বেবি চিকেন, এই বেবি চিকেন, বেবি চিকেন, তারপরে ফুড এবং মেডিসিন, এইগুলো দেখো সরাসরি উৎপাদনের সাথে জড়িত। এই টাকাটা যেহেতু সরাসরি উৎপাদনের সাথে জড়িত, এই টাকাকে বলা হয় বা এই খরচটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। এই খরচটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। অর্থাৎ যে খরচ সরাসরি উৎপাদনের সাথে জড়িত, যে খরচ সরাসরি উৎপাদনের সাথে জড়িত, সেই খরচটাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। বুঝেছো সবাই?
জি স্যার। তাহলে যে খরচটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেই খরচটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এবং যে খরচটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত না সেই খরচটাকে বলা হচ্ছে ফিক্সড কস্ট। এই দুইটা কস্ট কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ধরো তুমি ফিক্সড কস্ট করেছো 10 লাখ আর ভ্যারিয়েবল কস্ট করেছো 5 লাখ। এখন তুমি মনে করলে তুমি এই খামারটা বিক্রি করে দিবা। এখন যদি বিক্রি করতে চাও তাহলে আমাকে বলো কত টাকা বিক্রি করবা। তোমার ফিক্সড কস্ট, আমি সংক্ষেপে লিখি, ফিক্সড কস্ট হলো 10 লাখ এবং ভ্যারিয়েবল কস্ট হলো 5 লাখ। তাহলে এই দুইটা যোগ করলে হয় টোটাল কস্ট টিসি, এটা হলো 15 লাখ টাকা। এখন আমাকে বলো তো তুমি সেল করবা, তাহলে এই সেলস কত হবে? 15 লাখ টাকা হবে? তোমার যা টোটাল কস্ট তাই কি কেউ ব্যবসা করার জন্য তাই সেই দামেই সেল করে? মিনিমাম একটা প্রফিট করে তারপরে করা। অবশ্যই তুমি কিছু লাভ করবা তারপরে বিক্রি করবা। এটা তো জাস্ট পোল্ট্রি খামার বিক্রির কথা বলছে, আসলে আমরা পোল্ট্রির খামারে না, আমরা উৎপাদন করে বিক্রি করব সেই হিসাব করব। তাহলে অবশ্যই এই টোটাল কস্টের সাথে আমরা ইয়ে করব, অর্থাৎ এর সাথে কিছু যোগ করে দিব, অর্থাৎ প্রফিটটা যোগ করব। তাহলে অবশ্যই প্লাস প্রফিট। ধরো আমরা 15 লাখ টাকা উৎপাদন করে আমরা 3 লাখ টাকা প্রফিট করব, তাহলেই আমাদের সেলস এর টাকাটা বের হয়ে যাবে। আমাদের সেলস হবে 18 লাখ টাকা। এই তো, তাই না? আমরা যা খরচ করব সেই খরচের সাথে কিছু প্রফিট যোগ করে তারপরে সেল করব, তাই করি না আমরা? বলো। জি স্যার। ওকে, তাহলে এটাই হলো আমাদের সেলস। তো এটাকে যদি একটু ছকের মাধ্যমে আরেকটু সুন্দর করে আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো। হ্যাঁ বলো। স্যার বলতেছি, স্যার আমাদের পাশের বাসার একজন খুব অসুস্থ, হয়তো বা মারা গেছে, আমি তো ওইখানে চলে যাচ্ছি স্যার, ক্লাসটা করতে পারবো না, আপনি একটু ভিডিও করে দিন। তা তো দিব, এটা বলার দরকার নেই, তুমি ইয়ে করে লিভ নিয়ে চলে যাও। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক এখন আছে। দেখো, এই যে এইটা হলো, মনে রেখো এটা হলো থিম। এই জিনিসটা তোমার বিবিএ এমবিএ শেষ পর্যন্ত কাজে লাগবে। এই জিনিসটা তোমার বিবিএ এমবিএ শেষ পর্যন্ত কাজে লাগবে। কি? সেটা হলো ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট যোগ করলে হয় টোটাল কস্ট, আর টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে হয় সেলস। এইটুক মনে রেখো, ঠিক আছে? এইটুক মনে রেখো, এইটুক দিয়ে আমরা অঙ্ক করব। তবে এই এইটা আমরা আরেকটু বাড়াতে পারি এইভাবে, দেখো, সেটা হলো সেলস এর টাকা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তার থেকে যদি আমরা, দেখো তো, সেলস এর টাকা থেকে যদি আমরা আচ্ছা এর আগে আরেকটু ব্যাখ্যা টোটাল কস্ট মাইনাস না না না, একটু দেখো, তাহলে আমরা যদি ফিক্সড কস্ট এর সাথে যদি আমরা ভেরিয়েবল কস্ট এবং প্রফিট তিনটা একসাথে যোগ করি তাহলে আমরা কি পাই? সেলস। কারণ কি? এই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট মানেই তো টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে হয় সেলস। তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। অথবা তোমরা চাইলে আমি এভাবে লিখে দিচ্ছি যে টোটাল কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। এবং টোটাল কস্ট কে আমরা ভেঙে লিখতে পারি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এই টোটাল কস্টটাকে আমরা ভেঙে লিখতে পারি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, লিখে তার সাথে প্রফিট যোগ করলে আমরা পাই সেলস। এই এখন এই ফিক্সড কস্ট আর প্রফিট এই দুইটা যোগ করলে একটা নতুন নাম হয় কন্ট্রিবিউশন মার্জিন।
মনে রেখো একটা নতুন নাম হয়, সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভ্যারিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্ট আর প্রফিট না লিখে লিখতে পারি কন্ট্রিবিউশন মার্জিন, বা শুধু কন্ট্রিবিউশনও বলা যায়। এটা ইকুয়াল টু সেলস, এটা ইকুয়াল টু সেলস। এইটুকু মনে রাখতে পারলে আগামীকাল আমরা অঙ্ক করতে পারবো। তোমরা